হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? আমি আরাফাত আজির সাথে আর আজ কথা বলবো সাউথের সুপার হিরো থালাপতি বিজয় ভি ভারিসু নিয়ে। এটি একটি ইমোশনাল ফ্যামিলি ড্রামা। মুভিটির IMDb রেটিং 6.4 আউট অফ 10 আর 85% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা মুভির প্রধান ভিলেন জয়প্রকাশ বা জেপিকে দেখতে পাই। জেপি একজন বিজনেসম্যান। সে একটা বড় কন্ট্রাক্টে ডিল করার প্ল্যান করছিল। একজন মিনিস্টার জেপিকে ফোন করে বলে যা করার সাবধানে করবে, এই ডিলে যেন কোনো প্রবলেম না হয়। জেপি বলে, আমি এই ডিলের জন্য কম পরিশ্রম করিনি, চিন্তার কোনো কারণ নেই, সব কিছু প্ল্যান অনুযায়ী হবে। এরপর জেপি ইনভেস্টরদের সাথে মিটিং করে ডিল ফাইনাল করে, আর দুদিন পরেই এগ্রিমেন্ট সাইন করবে সে। জেপি তার অ্যাসিস্ট্যান্টকে বলে ডিল সাইন হওয়ার আগে যেন এই ডিলের ব্যাপারে কেউ জানতে না পারে। এর পরের সিনে আমরা জেপির সব থেকে বড় বিজনেস রাইভাল রাজেন্দ্র পালাসামির মেঝো ছেলে অজয়কে দেখতে পাই। একজন লোক অজয়কে ফোন করে জানায় যে কন্ট্রাক্টের জন্য তুমি অপেক্ষা করছো, সেই কন্ট্রাক্ট জেপি নিয়ে নিচ্ছে, 2 দিনের মধ্যে ডিল সাইন হবে। এই কথা শুনে অজয় অনেক চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর অজয়ের বড় ভাই জয়ের কাছেও এই খবরটা পৌঁছে যায়। অজয়ের মতো জয়ও অনেক চিন্তিত হয়। এরপর জয় এবং অজয় তাদের ইনভেস্টরদের সাথে মিটিং করে ডিলটা তাদের হাতে নেওয়ার চেষ্টা করতে থাকে এবং তাদের চেষ্টা সফলও হয়। জেপিকে পরাজিত করে কন্ট্রাক্টর রাজেন্দ্র গ্রুপ জিতে নেয়। সবটা হয় জেপির অজান্তে। ডিল হয়ে যাওয়ার পর জেপি টেলিভিশনে নিউজ দেখে ব্যাপারটা জানতে পারে। ডিল কনফার্ম হওয়ার পর রাজেন্দ্র জেপিকে কল করে কাটা খায়ে একটু নুনের ছিটে দিয়ে বলে, লক্ষ্য নির্দিষ্ট থাকার পরেও শেষ পর্যন্ত আর জিততে পারলে না তুমি হয়তো জানো না, তোমাকে পরাজিত করার জন্য আমার ছেলেরাই যথেষ্ট, আর কখনো আমার সাথে টেক্কা দিতে এসো না। জেপির সাথে কথা বলা শেষে রাজেন্দ্র তার ছেলেদেরকে চোখ কান খোলা রাখার পরামর্শ দেয়, কেননা জেপি যে কোনো সময় তার পরাজয়ের প্রতিশোধ নিতে পারে। এরপর আমরা দেখতে পাই রাজেন্দ্র তার বাড়িতে তার বিজনেসের ইনভেস্টর গৌতমকে ইনভাইট করেছে। গৌতম আসার পর রাজেন্দ্র পরিবারের সবার সাথে গৌতমের পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব শেষে গৌতম বলে, আপনি পরিবারের সবার ব্যাপারে কথা বললেন, কিন্তু আপনার ছোট ছেলে বিজয় এর কথা একবারও উচ্চারণ করলেন না। রাজেন্দ্র বলে, একবার যার উপর আমার ঘৃণা চলে আসে তার নাম আমি কখনো উচ্চারণ করি না। গৌতম বলে, একজন ইনভেস্টর হিসেবে আপনার ফ্যামিলির সবার ব্যাপারে আমার জানা প্রয়োজন। আমি চাই না ফিউচারে কোনো প্রবলেম হোক। রাজেন্দ্র বলে, ও যেমন আমাকে পছন্দ করতো না, ঠিক তেমনি আমিও ওকে পছন্দ করি না, তাই ওকে আমার অস্তিত্ব থেকেই মুছে ফেলেছি। এর পরের সিনে আমরা রাজেন্দ্রর ছোট ছেলে বিজয়কে দেখতে পাই। পরিবার থেকে দূরে যাযাবর জীবনে বিজয় বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। পরিবারের অন্য কারোর সাথে বিজয়ের সম্পর্ক না থাকলেও বিজয়ের মা সুধা সবসময় তার ছেলের সাথে যোগাযোগ রাখত। সুধা সুযোগ পেলেই রাজেন্দ্র চোখ ফাঁকি দিয়ে বিজয়কে ফোন করে কথা বলে। সে বিজয়ের কাছে অ্যাড্রেস জানতে চাইলে বিজয় কখনো তার অ্যাড্রেস দেয় না। একথা সে কথা বলে এড়িয়ে যায়। বিজয় ট্রাভেলিং করতে অনেক পছন্দ করত। ট্রাভেলিং করতে গিয়ে বিভিন্ন সমস্যার সাথে খাবার নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। এই ব্যাপারটা মাথায় রেখে বিজয় ম্যাপ মাই ফুড নামের একটা অ্যাপ লঞ্চ করার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে মানুষ ট্রাভেল করার সময় যে কোনো জায়গা থেকে অনলাইনে খাবার অর্ডার করতে পারবে। স্টার্টআপ আইডিয়া নামের একটা প্রোগ্রামে বিজয়ের এই আইডিয়াটা বেস্ট আইডিয়া হিসেবে সিলেক্ট হয়। ওই প্রোগ্রামে একজন জার্নালিস্ট বিজয়কে জিজ্ঞেস করে, আপনার আইডিয়া তো অনেক ভালো, কিন্তু ইনভেস্টর কোথায় পাবেন, কিছু ভেবেছেন? বিজয় বলে, এই কারণেই তো স্টার্টআপ প্রোগ্রামে এসেছি। এই অ্যাপে যে ইনভেস্ট করবে তার তো প্রফিট হবেই, সেই সাথে যারা অ্যাপের সাথে কাজ করবে তাদেরও অনেক প্রফিট হবে। এরপর অন্য একজন জার্নালিস্ট বলে, আপনি ইনভেস্টর নিয়ে কেন এত ভাবছেন? আপনার বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান, উনি কি আপনার অ্যাপে ইনভেস্ট করতে চাচ্ছেন না? বিজয় বলে, ওনার বিজনেস ওনার পরিচয়, আর এটা আমার নিজস্ব বিজনেস। জার্নালিস্ট বলে, ও আচ্ছা, আপনার বাবার সঙ্গে আপনার রিলেশন ভালো না, এটা তাহলে সত্যি? মিডিয়ার সামনে পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলায় বিজয় কিছুটা রেগে যায়। এটা নিয়ে আপনার এত মাথা ঘামাতে হবে না বলে সে স্টেজ থেকে নেমে চলে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে 7 বছর আগের ঘটনা দেখানো হয়। 7 বছর আগে বিজয় যখন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফেরে, তখন বিজয়ের বাবা রাজেন্দ্র বিজয়ের জন্য একটা পার্টির আয়োজন করে। সেখানে রাজেন্দ্র সবার সামনে বলে, আমারও হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা আমার মতো এত ধনী ছিল না। বিজয় অনেক লাকি, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমি তাকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াতে পেরেছি। এরপর রাজেন্দ্র অ্যানাউন্স করে, কাল থেকে আমার বাকি 2 ছেলের সাথে বিজয় আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করবে। আমি আমার 3 ছেলের ক্যাপাবিলিটি দেখব, যার ক্যাপাবিলিটি সব থেকে বেশি হবে তাকেই আমি আমার সম্পদের ওয়ারিশ বানাবো। সবকিছু শোনার পর বিজয় বলে, আমার বাবা আমাকে এত বড় সারপ্রাইজ দিল যে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সারপ্রাইজ আমার অনেক পছন্দ, তাই এখন আমিও বাবাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমার বাবার বিজনেসের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ক্যাপাবিলিটি কতটুকু সেটা যাচাই করার জন্য আমার বাবার মতামতের কোনো প্রয়োজন নেই। আর আমি আমার মেধা দিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি বাবার টাকার কারণে নয়। বিজয়ের এসব কথা শুনে রাজেন্দ্র অনেক রেগে গিয়ে বলে, এসব কি হচ্ছে? বিজয় বলে, কি আবার,
আর কতদিন তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিবে? রাজেন্দ্র বলে, ফ্যামিলি বিজনেসে জয়েন না করে কি করতে চাও তাহলে তুমি? তখন সুধা বলে, বিজয় একটা আলাদা বিজনেস স্টার্ট করতে চায়। এটা শুনে রাজেন্দ্র বলে, আমার হেল্প ছাড়া নিজের আলাদা বিজনেসে কিছুই করতে পারবে না তুমি। বিজয় বলে, আমার কাছে তোমার এই বিশাল সাম্রাজ্যের কোনো মূল্য নেই। তোমার বিজনেস আইডিয়া আর আমার বিজনেস আইডিয়া সম্পূর্ণ আলাদা। এবার রাজেন্দ্র প্রচুর রেগে গিয়ে বলে, তাহলে এখনো তুমি আমার বাড়িতে কি করছো? এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। বিজয় বলে, তোমার এই মিথ্যা সাম্রাজ্য থেকে আমাকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। সুধা বিজয়কে বোঝানোর চেষ্টা করে যেন বাড়ি থেকে চলে না যায়। তখন বিজয় বলে, মা তুমি কি চাও না আমি ভালো থাকি? সুধা আর কোনো কথা বাড়ায় না। ওই মুহূর্তেই বিজয় বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিনের পর থেকে আর সে কখনো বাড়ির দিকে পা বাড়ায়নি। সিন প্রেজেন্টে চলে আসে। সুধা রাজেন্দ্রকে বলে, পরের মাসে তো তোমার 68তম জন্মদিন। তোমার জন্মদিনের দিন যদি বাড়িতে একটা পূজার আয়োজন করি তাহলে ভালো হতো। রাজেন্দ্র বলে, কি ভেবেছো পূজার আয়োজন করলে তোমার ছোট ছেলে বাড়িতে ফিরে আসবে? এটা কখনোই সম্ভব না। পরের দিন রাজেন্দ্রর অফিসে একটা বোর্ড মিটিং হয়। সেখানে নতুন একটা টেন্ডার নিয়ে আলোচনা হয়। এটা একটা মাইনের টেন্ডার ছিল। যেহেতু জেপি আগের টেন্ডারটা নিতে পারেনি, তাই এটা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তাই রাজেন্দ্র জয়কে বলে, টেন্ডারের জন্য জেপি যত অ্যামাউন্ট কোট করবে তুমি তার থেকে 25% বেশি কোট করবে। টেন্ডার যেন কোনোভাবেই জেপির হাতে না যায়। জয় বলে, এত বেশি কোট করলে আমাদের প্রফিট কমে যাবে। রাজেন্দ্র বলে, প্রফিটের কথা ভাবলে হবে না, এটার উপর আমাদের মানসম্মানও ডিপেন্ড করছে। মিটিংয়ে থাকা অবস্থায় রাজেন্দ্রর বন্ধু ডক্টর আনন্দ রাজেন্দ্রকে কল করে। ডক্টর আনন্দ রাজেন্দ্রর ফ্যামিলি ডক্টর হলেও ছোটবেলা থেকে ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। মিটিং শেষে রাজেন্দ্র আনন্দের সাথে দেখা করে। রাজেন্দ্র বলে, ডক্টর আনন্দ কি ব্যাপার সেবার তোমার, আর কত টেস্ট করাবে আমার? ডক্টর আনন্দ গম্ভীর গলায় বলে, আমার সন্দেহই ঠিক হলো, তোমার প্যানক্রিয়েটিক ক্যান্সার হয়েছে, আর সেটা 4th স্টেজে। এই ক্যান্সারের কোনো চিকিৎসা নেই। এই কথা শুনে রাজেন্দ্র একেবারে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সে বলে, তাহলে আমি কি মারা যাচ্ছি? আর কতদিন সময় আছে আমার কাছে? ডক্টর বলে, সর্বোচ্চ 8 থেকে 10 মাস সময় আছে। রাজেন্দ্র বলে, এই কথা তুমি আর আমি ছাড়া যেন আর কেউ জানতে না পারে। নিজের এই মরণ ব্যাধির কথা জানার পর থেকে রাজেন্দ্রর পুরো দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। পরের দিন রাজেন্দ্র সুধাকে বলে, তুমি সেদিন বলেছিলে না আমার জন্মদিনের দিন পূজার আয়োজন করবে? ঠিক আছে, পূজার ব্যবস্থা করো। যেহেতু সে আর বাঁচবে না, তাই হয়তো সুধার ইচ্ছাটা অপূর্ণ রাখতে চাচ্ছিল না। পূজার ব্যাপারে রাজেন্দ্র রাজি হওয়াতে সুধা যেমন অবাক হয় তেমনি প্রচুর খুশিও হয়। সাথে সাথে সে বিজয়কে ফোন করে বলে তার বাবা পুজোর জন্য রাজি হয়ে গেছে, আর তোকে এই পুজোতে আসতেই হবে। বিজয় বলে, তুমি তো জানো মা, আমি আর ওই বাড়িতে কখনো ফিরে যাব না। সুধা বলে, 7 বছর হয় তুই বাড়ি থেকে চলে গেছিস। মায়ের কাছে থেকে সন্তান আলাদা হয়ে গেলে তার কতটা কষ্ট হয় তুই সেটা বুঝবি না। অন্তত আমার জন্য তুই বাড়িতে ফিরে আয়। কে জানে, হয়তো এটাই আমার জীবনের শেষ উৎসব। বিজয় কোনো কথা না বলে চুপ করে থাকে। তখন সুধা কাঁদতে কাঁদতে বলে, বুঝতে পেরেছি তুই আসবি না। মায়ের এমন আকুতি বিজয় আর ইগনোর করতে পারে না। পরের দিন সে বাড়িতে ফিরে যায়। এত বছর ধরে বাড়িতে না থাকায় বাড়ির দারোয়ান বিজয়কে চিনতে না পেরে পথ আটকায়। এদিকে বিজয় এসেছে শুনেই সুধা ছুটে যায় গেটের কাছে, হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে আসে সব থেকে আদরের ছেলেকে। এত বছর পর বিজয়কে বাড়িতে ফিরতে দেখে সুধা ছাড়া বাড়ির আর কোনো সদস্যই খুশি হয় না। খুশি হওয়া তো দূরের কথা, কেউ বিজয়ের সাথে একটা কথা পর্যন্ত বলে না। কিছুক্ষণ পর বিজয়ের বড় ভাই জয় এসে খোঁচা মেরে বলে, 7 বছর ধরে তো এই দিনের অপেক্ষাতেই ছিলি। কেউ তোকে ফোন করে বাড়িতে ডাকবে আর তুই দৌড়ে চলে আসবি। বিজয় ইমোশনাল হয়ে বলে, আমি কি এমন অপরাধ করে ফেলেছি যে 7 বছরেও আমার উপর তোমাদের রাগ কমেনি? এই 7 বছরে এমন একটা দিনও কাটেনি যেদিন আমি তোমাদেরকে মিস করিনি। জয় বলে, আরে না, আমি তো এসব রাগ করে বলে ফেলেছি। আমরাও মনে হয় তোকে মাঝে মাঝে মিস করতাম। এবার বিজয় হাসতে হাসতে বলে, কি ব্যাপার, গিরগিটি হয়ে গেল নাকি? আমি একটু ইমোশনাল ডায়লগ বললাম আর তুমি সাথে সাথে কথা ঘুরিয়ে নিলে। আমি আসলে এই 7 বছরে তোমাদেরকে একটুও মিস করিনি, অনেক আনন্দে ছিলাম। আমি ফিরে আসাতে তো তুমি ভয় পেয়ে গেছো। ভয় পাওয়ার কারণ নেই, আমি এখানে বেশি দিন থাকবো না। আমি তো শুধু আমার মায়ের জন্য এখানে এসেছি। পূজা শেষ হলেই আমি ফিরে যাব। তোমাদের মতো সম্পত্তির জন্য লড়াই করার কোনো ইচ্ছা নেই আমার। ভাই নামের কলঙ্ক, যাও এখন এখান থেকে সরো। পরের দিন সকালে বিজয় খেয়াল করে 7 বছরে এই বাড়ির সবকিছু পরিবর্তন হয়ে গেছে। বাড়ির কোনো সদস্য একসাথে বসে খাবার খায় না। জয় আর তার স্ত্রীর মধ্যে কোনো বনিবনা নেই। কেউ কারোর সাথে কথা বলে না। বিজয় খেয়াল করে সবাই এক এক করে খেয়ে যাচ্ছে আর সুধা হাসি মুখে সবাইকে খাবার পরিবেশন করছে, কিন্তু কেউ একবারও সুধার খবর নিচ্ছে না। বিজয় সুধার কাছে গিয়ে বলে, এসব কি হচ্ছে মা? 1 ঘন্টা ধরে দেখছি সবাই শুধু খাচ্ছে আর যাচ্ছে, কেউ একবারও তোমাকে খেতেও বলছে না। তুমি কিভাবে এত কিছু সহ্য করো? সুধা বলে, পরিবারের প্রতিটি সদস্যের মধ্যেই কোনো না কোনো ত্রুটি থাকে, কিন্তু সবাইকে একসাথে নিয়ে থাকার নামই পরিবার। রাতের বেলা বিজয় খেয়াল করে জয়ের মেয়ে রিয়া লুকিয়ে লুকিয়ে ধূমপান করছে। বিজয় রিয়াকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? রিয়া বলে, তাতে তোমার কি? তুমি এখানে গেস্ট হিসেবে এসেছো, তাই গেস্ট হিসেবেই থাকো। এইটা কোনো কথা?
যাই হোক, এর পরের সিনে আমরা রাজেন্দ্রকে আনন্দের হসপিটালে দেখতে পাই। রাজেন্দ্র আনন্দকে বলে, তুই কি আমাকে বাঁচানোর চেষ্টা করছিস? আনন্দ বলে, তোকে বাঁচানোর 1% চান্স বাকি থাকলেও আমি চেষ্টা করেই যাব। রাজেন্দ্র বলে, বাদ দে, এত চেষ্টা করে কি হবে? ফাংশন শেষ হওয়ার পর সবাইকে সত্যিটা জানিয়ে দেব, ততদিন পর্যন্ত সবাইকে এনজয় করতে দে। এরপর আমরা দেখতে পাই একটা বিজনেস সামিটে দেশের বড় বড় সব বিজনেসম্যানরা এসেছে। এখানে আমরা জয়ের সাথে তার গার্লফ্রেন্ড স্মিতাকে দেখতে পাই। স্মিতা জয়কে বলে, আর কতদিন এভাবে আমাকে লুকিয়ে রাখবে? জয় বলে, আর কিছুদিন অপেক্ষা করো, আমি চেয়ারম্যান হয়ে গেলেই আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেব। স্মিতা বলে, তোমার বাবা যদি তোমার ভাইকে তার ওয়ারিশ বানায় তাহলে আমাদের কি হবে? অন্যদিকে অজয় নিজের একটা আলাদা প্রজেক্টের জন্য মুকেশ নামের এক বিজনেসম্যানের কাছ থেকে 400 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়েছিল। সময় মতো সেটা ফেরত দিতে না পারায় সুদ সহ সেটা 550 কোটি হয়ে গেছে। মুকেশ টাকার জন্য অজয়কে প্রেশার দিতে থাকে। মুকেশ বলে, তোমার বাবার ফোন নাম্বার আমার কাছে আছে, ফোন করে তোমার বাবাকে জানিয়ে দেবো নাকি? অজয় বলে, আমাকে আর কিছু সময় দাও, কোম্পানির চেয়ারম্যান হওয়ার সাথে সাথে আমি তোমার সব টাকা শোধ করে দেব। অজয় বলে, তুমি যে চেয়ারম্যান হবে তার কি গ্যারান্টি? তোমার বাবা যদি তোমার ভাইকে চেয়ারম্যান বানায় তখন কি করবে? অজয় বলে, এটা আমি কখনোই হতে দেব না। আর 550 কোটি টাকার চেয়েও মূল্যবান একটা জিনিস আমি তোমাকে দেব। কি সেই মূল্যবান জিনিস তা আমরা পরে জানতে পারবো। দুই ভাইয়ের মধ্যে ওয়ারিশ হওয়ার জন্য তুমুল কম্পিটিশন চলছিল। এই কম্পিটিশনে অজয়কে পরাজিত করার জন্য জয় অজয়ের শিপইয়ার্ডের শ্রমিকদেরকে অজয়ের বিরুদ্ধে দাঁড় করায়, কারণ শ্রমিকদের মাঝে ঝামেলা হলে অজয়ের প্রজেক্টে লস হবে। এতে রাজেন্দ্র অজয়ের উপর অসন্তুষ্ট হবে আর জয়কে তার ওয়ারিশ বানাবে। এর পরের সিনে আমরা বিজয়কে দেখতে পাই। বিজয় মনে মনে ভাবছিল তার জীবনে কেউ একজন আসলে কত ভালো হতো। এসব ভেবেই সে মনের আনন্দে নাচছিল। ঠিক সেই সময় বিজয়ের সামনে একটা সুন্দরী মেয়ে চলে আসে, কিন্তু মেয়েটা বিজয়কে দেখেও না দেখার ভান করে উপরে চলে যায়। এই মেয়েটি হচ্ছে জয়ের স্ত্রী আরতির ছোট বোন দিব্যা। দিব্যা আরতিকে বলে জয়কে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু আরতি ডিভোর্স দিতে রাজি হয় না। দিব্যা বলে, তোমাকে দেখেই বোঝা যায় তুমি এখানে মোটেও ভালো নেই, সমাজের কথা চিন্তা করে কেন নিজের পুরো জীবনটা নষ্ট করে দিতে চাচ্ছ? আরতি কোনোভাবেই ডিভোর্সের জন্য রাজি হয় না, তাই দিব্যা রাগ করে সেখান থেকে চলে যায়। দিব্যা চলে যাওয়ার সময় বিজয় দিব্যার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু এবারও দিব্যা বিজয়কে না দেখার ভান করে চলে যায়। তখন বিজয় দিব্যাকে ডেকে বলে, 6 ফুটের মানুষটা কি তোমার চোখে পড়ে না? দিব্যা বলে, কে তুমি? বিজয় দিব্যাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের প্রথম দেখা হয়েছিল তার ভাইয়ের বিয়ের সময়, কিন্তু দিব্যার কিছুই মনে পড়ে না। এতে বিজয়ের মনটা ভেঙে যায়। কিছুদিন পর অজয়ের মেয়ের বার্থডে পার্টিতে দিব্যা আবার আসে। পার্টি শেষে দিব্যা আবারও আরতিকে ডিভোর্সের জন্য কনভিন্স করার চেষ্টা করে। তখন বিজয় এসে দিব্যার পক্ষ থেকে আরতিকে বলে, ধুকে ধুকে মরার থেকে ভালো একেবারে ছেড়ে দাও, অন্তত শান্তিতে বাঁচতে পারবে। এরপর দিব্যা বিজয়কে বলে, আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার পরিবারের অন্য সবার মতোই। আসলে তোমার ব্যাপারে সবকিছুই আমার মনে আছে, এমনকি তোমার বিজনেস আইডিয়ার ব্যাপারেও আমি সবকিছুই জানি। আমি তোমার ব্যাপারে সব খোঁজখবর রাখি। আসলে দিব্যা মনে মনে বিজয়কে পছন্দ করত, কিন্তু সে ভেবেছিল বিজয়ও হয়তো তার ভাই জয়ের মতোই। এই কারণে সে ইচ্ছা করে বিজয়কে ইগনোর করছিল। এরপর আমরা রাজেন্দ্রকে দেখতে পাই। রাজেন্দ্র আনন্দের হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছিল। ওই সময় জেপি রাজেন্দ্রকে কল করে বলে, তুমি তো নিজেকে টেন্ডারের কিং মনে করো, কিন্তু তোমাকে টেক্কা দিয়ে মাইনের টেন্ডারটা আমি পেয়েছি। কি ভাবছো এটা কিভাবে সম্ভব হলো? খোঁজ নিয়ে দেখো, হয়তো তোমার কোনো কাছের মানুষই ইনফরমেশন লিক করেছে। জেপি টেন্ডার পেয়েছে শুনে রাজেন্দ্র প্রচন্ড রেগে যায়। সে হসপিটাল থেকে সোজা অফিসে যায় এবং মিটিং রুমে সবার উপর চিৎকার চেঁচামেচি করতে করতে বলে, তোমরা ছাড়া এই ডিলের ব্যাপারে আর কেউই জানতো না। তাহলে জেপি কিভাবে টেন্ডার পেল? ইনফরমেশন কে লিক করলো? যত দ্রুত সম্ভব খুঁজে বের করো কে বেইমানি করলো, তাকে আমি শেষ করেই ছাড়বো। ওই সময় হঠাৎ করে রাজেন্দ্রর নজর টেবিলের উপর থাকা একটি নিউজ পেপারে পড়ে। কেউ একজন ভিজে এর অ্যাপের জন্য 250 কোটি টাকা ইনভেস্ট করেছে। এটা দেখে রাজেন্দ্র কিছুটা অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে সে ভেবে এসেছে তার হেল্প ছাড়া বিজয় কিছুই করতে পারবে না। অন্যদিকে বিজয়ের এই নিউজটা দেখার পর দিব্যা বিজয়ের সাথে দেখা করতে চলে যায়। ওই সময় বিজয় ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, তাই দিব্যা বিজয়ের কাছে না গিয়ে দূর থেকে ইশারায় তাকে কাছে ডাকে। এদিকে সুধা দিব্যাকে দেখে তার সাথে কথা বলার জন্য অন্য একটা রুমে নিয়ে যায়। বিজয়ের ফোনে কথা বলা শেষ হলে সে দিব্যার কাছে আসে হাঁক দেওয়ার জন্য। বিজয় খেয়াল করেনি তার মাও সেখানেই বসে আছে। বিজয়কে দিব্যার কাছে যেতে দেখে সুধা বুঝে ফেলে ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। ছেলে জীবন সাথী খুঁজে পেয়েছে জেনে সুধা খুবই খুশি হয়। সে বিজয়কে জিজ্ঞেস করে এসব কবে থেকে চলছে। বিজয় অকওয়ার্ড সিচুয়েশন স্বাভাবিক করার জন্য নিউজ পেপারটা সুধাকে দেখিয়ে বলে, দেখো তোমার ছেলের কোম্পানির জন্য কত বড় ইনভেস্টমেন্ট এসেছে। নিউজটা দেখে সুধা মন খারাপ করে বলে, তোকে উন্নতি করতে দেখে ভালো লাগছে, কিন্তু কিছুদিন পর তুই তো আবার চলে যাবি। বিজয় বলে, কাল কি হবে সে চিন্তা করে কেন মন খারাপ করছো? এখন তো আমি তোমার সাথেই আছি, তাই না? পরের দিন রাজেন্দ্র জন্মদিন এবং পুজো উপলক্ষে অনেক আয়োজন করা হয়।
সুধার ইচ্ছা ছিল পুজোর সময় সে রাজেন্দ্রর সাথে তাদের বিয়ের নিয়মকানুনগুলো নতুন করে পালন করবে, তাই একজন পুরোহিতকে দিয়ে বিয়ের নিয়মকানুনগুলো শুরু করে। ওই সময় জয়ের গার্লফ্রেন্ড স্মিতা সেখানে চলে আসে। স্মিতাকে দেখে আরতি রেগে গিয়ে জয়কে একটা থাপ্পড় মারে। জয় উল্টো আরতিকে থাপ্পড় দেয়। আরতি কাঁদতে কাঁদতে বলে, অনেক সহ্য করেছি, আর নয়, এতদিন তোমার রিলেশনের ব্যাপারে শুধু শুনে এসেছি, আজ নিজের চোখে এসব দেখার পর আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়, আমি ডিভোর্স চাই। এটা বলে আরতি সেখান থেকে চলে যায়। সুধা আরতিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরতি কোনো কথা শোনে না। এসব দেখে রাজেন্দ্র রেগে গিয়ে ফাংশনে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে, সবকিছু শেষ হয়ে গেছে, এখন সবাই চলে যাও। ঠিক ওই সময় মুকেশ এসে বলে, শেষ নয়, নাটক তো কেবল শুরু। মুকেশ রাজেন্দ্রকে অজয়ের নেওয়া লোনের ব্যাপারে সবকিছু বলে দেয়। অজয় মুকেশকে বাধা দিয়ে বলে, তুমি যা চেয়েছিলে সেটা তো আমি দিয়েছি, তাহলে এসব করছো কেন? মুকেশ অজয়ের কথার উত্তর না দিয়ে রাজেন্দ্রকে বলে, আপনি যে টেন্ডারটা হেরেছিলেন সেটার ইনফরমেশন কে লিক করেছিল জানেন? ওই ধোঁকাবাজ আপনার ছেলে অজয়ই। অজয় রেগে গিয়ে মুকেশের কলার চেপে ধরে। তখন মুকেশ অজয়কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর মুকেশের বডিগার্ডরা অজয়কে মারার জন্য এগিয়ে আসে। তখন বিজয় সামনে এসে মুকেশের বডিগার্ডগুলোকে মেরে হাত পা ভেঙে দেয়। এরপর মুকেশকে বলে, বিজনেসের ব্যাপারে কথা বলতে হলে বাড়ির বাইরে গিয়ে কথা বলো। 10 সেকেন্ডের মধ্যে বাড়ির বাইরে না গেলে আর কখনো নিজের বাড়ি ফিরতে পারবে না। বিজয়ের মারের স্টাইল দেখে মুকেশ প্রচুর ঘাবড়ে যায় এবং বিজয়ের কথা মতো দ্রুত সেখান থেকে চলে যায়। রাজেন্দ্র তার 2 ছেলেকে নিয়ে সবসময় গর্ব করত। আজ চোখের সামনে তাদের এমন কর্মকাণ্ড দেখে রাজেন্দ্র অনেক হতাশ হয়ে পড়ে। ডক্টর আনন্দ রাজেন্দ্রর কাছে এসে বলে, ভালো হয়েছে তুই তোর অসুখের ব্যাপারে কাউকে কিছু বলিসনি। তোর অসুখের কথা শুনলে তো এরা তোর সময় হওয়ার আগেই তোকে মেরে ফেলবে। যা কিছু হয়ে যাক না কেন, তুই এদেরকে তোর অসুখের ব্যাপারে কিছু বলিস না। ওই সময় জেপি রাজেন্দ্রকে কল করে। এবার জেপি রাজেন্দ্রর উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাজেন্দ্রকে খোঁচা মেরে বলে, কেমন লাগলো আমার বার্থডে গিফট? তুই দূরে বসে শত্রুকে পরাজিত করতে পারিস, অথচ তোর ঘরের ভিতরের শত্রু সম্পর্কেই কোনো ধারণা নেই তোর। আমি তোর সবকিছু চিনিয়ে নিয়ে পথের ফকির বানাবো তোকে। রাজেন্দ্র জেপির কোনো কথার জবাব না দিয়ে ফোনটা কেটে দেয়। অন্যদিকে বিজয় চলে যাওয়ার জন্য তার ব্যাগ গোছাতে শুরু করে। সেই সময় রাজেন্দ্র বিজয়ের কাছে গিয়ে বলে, তোর যাওয়াটা কি খুবই ইম্পর্টেন্ট? থেকে গেলে হয় না? বিজয় জিজ্ঞেস করে, কেন? রাজেন্দ্র বলে, কারণ এখন থেকে সবকিছু তোকেই সামলাতে হবে। আমি চাই আমার সাম্রাজ্যের দায়িত্ব তুই নিবি। বিজয় বলে, তুমি তো আসলেই একজন পাকা বিজনেসম্যান। যখন দেখলে তোমার বড় 2জন ছেলে বেইমানি করছে তখন তুমি আমাকে টার্গেট করতে চাচ্ছ। তুমি হয়তো ভেবেছো আমি তোমার জন্য ফিরে এসেছি, কিন্তু এটা তোমার ভুল ধারণা। আমি আসলে আমার মায়ের জন্য এসেছিলাম, আর এখন চলে যাচ্ছি। আমাকে কেউ আটকাতে পারবে না। রাজেন্দ্র আর কথা বাড়ায় না। বিজয় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবারও বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু একটু পরেই সে আবার ফিরে আসে। বিজয়কে ফিরে আসতে দেখে সুধা অনেক অবাক হয়ে যায়। বিজয়ের পিছে পিছে ডক্টর আনন্দ আসে। আনন্দকে দেখে রাজেন্দ্র বুঝতে পারে আনন্দ বিজয়কে তার ক্যান্সারের ব্যাপারে বলে দিয়েছে, আর এই কারণে বিজয় আবার ফিরে এসেছে। রাজেন্দ্র বিজয়কে বলে, তুই যখন চলে যাচ্ছিলি আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোকে হয়তো শেষবারের মতো দেখছি। আজ পর্যন্ত আমি সবসময় ভেবে এসেছি আমি যা করেছি সেটাই ঠিক, কিন্তু মৃত্যুর মুখে এসে বুঝতে পারছি আমি কতটা ভুলেছিলাম। মিথ্যা অহংকার ছাড়া আমার আর কিছুই নেই। একমাত্র তুই নির্ভয়ে বলেছিলি আমি যা করছি ভুল করছি, তাই তুই পারবি আমার ভুলগুলো সংশোধন করতে। আজ পর্যন্ত আমি কখনো তোর কাছে কিছু চাইনি, আজ সাহস করে চাচ্ছি। তুই কি আমার পাশে থাকবি? আমি নিজের জন্য চাচ্ছি না, তোর মায়ের জন্য চাচ্ছি। তোর মা পুরো জীবনটা এই পরিবারের জন্য ত্যাগ করেছে, বিনিময়ে শুধু পেয়েছে কষ্টই। তাই মৃত্যুর আগে আমি ওকে খুশি দেখে যেতে চাই। তুই যদি আমার সাথে থাকিস, আমার জীবনের বাকি কয়েকটা দিন আমি ভালোভাবে বাঁচতে পারবো। জীবনের শেষ সময় এসে বাবাকে এমন আকুতি মিনতি করতে দেখে বিজয় কেঁদে ফেলে। পরের দিন রাজেন্দ্র প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেয় সে অবসর নিচ্ছে, আর মিডিয়ার সামনে বিজয়কে তার সম্পত্তির ওয়ারিশ হিসেবে ঘোষণা করে। সরাসরি গিয়ে বসে চেয়ারম্যানের চেয়ারে। কিছুক্ষণের মধ্যে জয় আর অজয় সেখানে চলে আসে। বিজয় বলে, নক করে আসার অভ্যাস করো, নয়তো চেয়ারম্যান রেগে যাবে। ওরা বিজয়কে ওই চেয়ারে বসতে দেখে অনেক রেগে যায়। বিজয় বলে, আমি তোমাদেরকে বলেছিলাম আমি আমার মায়ের জন্য ফিরে এসেছি, কিন্তু এখন বলছি আমি আমার বাবার জন্য এসেছি। এরপর বিজয় ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওদের সময় শেষ, কারণ বিজয় দ্য বস রিটার্নস। জয় আর অজয় রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে যায়। জয় রাজেন্দ্রকে বলে, পুজোর দিন আমি যা করেছি সেটা তোমার ভালো লাগেনি, তাই বলে তুমি আমাকে সম্পত্তি থেকে বেওয়ারিশ করে দিবে। এরপর অজয় বলে, তুমি যদি আমাকে আলাদা বিজনেস করার জন্য টাকা দিতে তাহলে আমাকে মানুষের সামনে হাত পাততে হতো না। আমরা যা করেছি সেটা না হয় খারাপ করেছি, কিন্তু তুমি যা করেছো সেটা কি? পুরো দুনিয়া জানে তুমি আমাদের 2 ভাইকে প্রতিযোগিতায় নামিয়ে দিয়ে নিজে বসে বসে মজা নিচ্ছ। এতক্ষণে বিজয়ও বাড়িতে পৌঁছে যায়। বিজয় বলে, সব দোষ বাবার, আর তোমরা দুজন তো কচি খোকা। বিজয় জয়কে বলে, তুমি যে তোমার গার্লফ্রেন্ডের বাবাকে নিজের কন্ট্রাক্টটা দিয়ে দিয়েছ, যেটার প্রফিট বছরে 229 কোটি টাকা, সেসব কিছু না। এরপর অজয়কে বলে, তুমি যে লুকিয়ে লুকিয়ে কোম্পানির টেন্ডার বিক্রি করে দাও, সেসবের টাকা কি করো?
কি তোমাদের সব জোচ্চুরি ধরা পড়ে গেল? জয় হুমকি দিয়ে বলে, তুই কিভাবে কোম্পানির চেয়ারম্যান পদে বসিস আমি দেখে নেব। এরপর অজয় রাজেন্দ্রকে জিজ্ঞেস করে বিজয়কে ওয়ারিশ বানানোর সিদ্ধান্ত চেঞ্জ করবে কিনা। রাজেন্দ্র বলে কখনোই না। এরপর অজয় আর জয় দুজনেই রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন বিজয় শিপইয়ার্ড ভিজিট করতে যায়। সেখানকার শ্রমিকরা কেউই বিজয়কে তাদের মালিক হিসেবে মেনে নিতে রাজি হয় না। শ্রমিক লিডার বলে, আমরা শুধু জয় আর অজয় স্যারকেই চিনি। বিজয় ওদের কথা ইগনোর করে সবকিছু ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সেই সময় হঠাৎ একটা ট্রেনের পরিচালক বিশাল একটা কন্টেইনার বিজয়ের গাড়ির উপর ফেলে দেয়। এতে গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে যায়। সাথে সাথে অন্যান্য শ্রমিকরাও বিজয়ের উপর অ্যাটাক করে। সবাই মিলে বিজয়কে হত্যা করার চেষ্টা করে, কিন্তু বিজয় কৌশলে বারবার নিজেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে জয় চলে আসে। জয় বিজয়কে বলে, খুব না বলেছিলি তোমাদের মতো সম্পত্তির পেছনে দৌড়ানোর কোনো শখ নেই আমার? তাহলে এখানে কেন এসেছিস? তুই হবি চেয়ারম্যান। চেয়ারম্যান হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। এরপর সে শ্রমিকদেরকে অর্ডার করে বিজয়কে মারার জন্য, কিন্তু বিজয় দা বস কাউকে মারার সুযোগ না দিয়ে মেরে মেরে সবগুলোর হাড়গোড় ভেঙে দেয়। এরপর জয়কে টিটকারি করে বলে, ঠিকমতো কোয়ালিটি চেক করে নিও সবার। জয় বলে, তুই কি নিজেকে সুপারহিরো ভাবিস? ভুলে যাস না, এটা আমার ময়দান। এখানে আমার রাজত্ব চলে। এখানে শ্বাস নেওয়াও কষ্টকর হবে তোর জন্য। বিজয় বলে, ময়দান জারি হোক না কেন, আসল খেলোয়াড় তো সেই যে বাজি জিততে পারে। এখন তুমি আমার খেলা দেখো। বিজয় ক্রেনের পরিচালককে ইশারা করে কন্টেইনার জয়ের গাড়ির উপর ফেলতে বলে। পরিচালকও বিজয়ের কথা মতো কাজ করে। গাড়ির একদম কাছে আসার পর বিজয় ক্রেন থামাতে বলে। পরিচালকও সেটাই করে। আসলে বিজয়ের মারের স্টাইল দেখে শিপইয়ার্ডের সমস্ত শ্রমিক বিজয়ের বিপক্ষে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে। তাই সবাই বিজয়ের ইশারায় কাজ করতে শুরু করে। বিজয় জয়কে বলে, কি অবাক হচ্ছ? এতদিন যা হয়েছে এখন থেকে আর সেসব হবে না, বিকজ নাও আই এম দ্য বস। এরপর বিজয় অফিসে যায়। অফিসে গিয়ে দেখে বেশিরভাগ বোর্ড মেম্বার তার বিপক্ষে। ওরা চায় না বিজয় কোম্পানির চেয়ারম্যান হোক। বোর্ড মেম্বাররা 2 দিনের মধ্যে মেজরিটি ভোটিং এর ব্যবস্থা করতে বলে। মেজরিটি না চাইলে বিজয় চেয়ারম্যান হতে পারবে না। 2 দিন পর ভোটিং এর দিন বিজয় অফিসে গিয়ে দেখে অজয় চেয়ারম্যানের সিটে বসে আছে, কারণ সবাই যার যার ভোট দিয়ে ফেলেছে। মেজরিটি অজয়কে চেয়ারম্যান বানিয়ে ফেলেছে। বিজয় বলে, এভাবে কিভাবে ভোটিং হয়ে যায়? ভোটিং এর আগে তো প্রচারণার জন্য সময় দেওয়া উচিত। বিজয় ওদের কাছে 5 মিনিট সময় চায়। এই 5 মিনিটে সে এক এক করে বোর্ড মেম্বারদের গোপন অপকর্ম তুলে ধরতে শুরু করে। নিজেদের অপকর্ম ফ্ল্যাশ হয়ে যাওয়ার ভয়ে বোর্ড মেম্বাররা সুর করে বিজয়ের টিমে আসতে শুরু করে। 5 মিনিটের মধ্যে মেজরিটি ভোট বিজয়ের পক্ষে চলে আসে, আর বিজয়কে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এরপর বিজয় বলে, পাওয়ার আসলে চেয়ারে নয়, চেয়ারে বসা মানুষটার মধ্যে থাকতে হয়। আর এখন যে চেয়ারে বসেছে সে পুরো একটা পাওয়ার হাউস। রাতের বেলায় বিজয় যখন বাসায় যায়, সুধা বিজয়কে জানায় আরতি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। বিজয় বলে, ভাইয়া যা করেছে এটাই তো হওয়া স্বাভাবিক। সুধা বলে, আমি চোখের সামনে আমার পরিবারটাকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেখতে পারবো না। আমার মধ্যে এত শক্তি নেই। মাকে কষ্ট পেতে দেখে বিজয়েরও কষ্ট হয়। তাই পরের দিন সে আরতির কাছে গিয়ে বলে, ডিভোর্স ছাড়া কি এই সমস্যা সমাধানের কোনো উপায় নেই? আরতি বলে, তুমিই বলো আমি কি করব। বিজয় বলে, আমি জানি না আমার কি বলা উচিত, তবে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমি আর আমার পরিবার সবসময় তোমার পাশে থাকবো। একদিকে রাজেন্দ্রর পরিবার ভেঙে যাচ্ছিল, আর অন্যদিকে এত বছর ধরে তিলে তিলে দাঁড় করানো বিজনেস ধ্বংস হচ্ছিল। সরকার থেকে রাজেন্দ্রর একটা মাইনিং প্রজেক্ট বন্ধ করে সেল করে দেয়। এই প্রজেক্ট বন্ধ হয়ে গেলে রাজেন্দ্রর কোম্পানির প্রচুর লস হবে, কারণ কোম্পানির বেশিরভাগ প্রফিট এই মাইন থেকেই আসে। রাজেন্দ্র বিজয়কে নিয়ে কোর্টে যায়। সে বিচারককে বলে, আমার এই প্রজেক্টের মেয়াদ 50 বছর, এখন মাত্র 30 বছর হয়েছে। আপনি কিসের ভিত্তিতে আমার প্রজেক্ট সিল করে দিয়েছেন? বিচারক বলে, প্রবলেমটা আপনার পরিবারে। আপনার কোম্পানিতে 3 জন ডিরেক্টর, তাদের মধ্যে 2 জন ডিরেক্টর এই কন্ট্রাক্ট নিয়ে কন্টেস্ট করেছে। তাই আপনারা নিজেদের মধ্যে কথা বলে প্রবলেম সলভ করে নিন। ওরা এখানেই আসছে। রাজেন্দ্রর কোম্পানির বাকি 2 জন ডিরেক্টর অর্থাৎ জয় এবং অজয় জেপিকে সাথে নিয়ে একটা কোর্টে আসে। নিজের ছেলেদেরকে নিজের সব থেকে বড় শত্রুর সাথে দেখে রাগে রাজেন্দ্রর হাত পা কাঁপতে থাকে। বিচারক বলে, 15 দিনের মধ্যে এই টেন্ডারটা আবার নিলাম করা হবে। যে জিতবে টেন্ডার তার। কোর্টরুম থেকে বের হয়ে জেপি রাজেন্দ্রকে বলে, তুমি না বলেছিলে তোমাকে পরাজিত করতে হলে তোমার 2 ছেলেকে আগে ফেস করতে হবে? কিন্তু দেখো, তোমার সেই 2 ছেলেই এখন আমার সাথে দাঁড়িয়ে। রাজেন্দ্র অনেক হতাশ হয়ে গিয়ে বিজয়কে বলে, আমাকে পরাজিত করার জন্য আমার ছেলেরা শত্রুর সাথে হাত মিলিয়েছে। বিজয় বলে, ওরা শত্রুর সাথে হাত মিলাক কোনো ব্যাপার না, খুশির ব্যাপার হচ্ছে জীবনের প্রথম ওরা 2 জন একসাথে কিছু করছে। এরপর রাজেন্দ্র বিজয়কে বলে, যেভাবেই হোক এই টেন্ডারটা আমাদেরকেই জিততে হবে। জেপি যদি এই টেন্ডারটা পায় তাহলে সারা জীবন সে জয় আর অজয়কে পুতুলের মতো নাচাবে। অন্যদিকে জয় আর অজয় জেপি এবং মুকেশের সাথে টেন্ডার জেতার জন্য প্ল্যান করতে শুরু করে দেয়। ওরা টেন্ডার জেতার জন্য সর্বোচ্চ অ্যামাউন্ট কোট করে, যেন বিজয় সেটার ধারে কাছেও যেতে না পারে। এর জন্য ওদের একজন বড় ইনভেস্টর প্রয়োজন ছিল। মুকেশ একজন ইনভেস্টর খুঁজে বের করে, তার নাম আদিত্য মিত্তাল।
আদিত্য মিত্তালের সাথে কথা বলে ওরা ডিল ফাইনাল করে। এরপর টেন্ডার নিলামের দিন চলে আসে। নিলামে রাজেন্দ্রর কোম্পানি সেকেন্ড এবং জেপির কোম্পানি টপ করে, তাই টেন্ডারটা জেপির কোম্পানি জিতে নেয়। টেন্ডার পেয়ে জেপি বিজয়কে বলে, তোর বাবাকে আমি ততক্ষণ পর্যন্ত প্রহার করতেই থাকবো যতক্ষণ না সে ধ্বংস হয়ে যাবে। যা তোর বাপকে কথাটা জানিয়ে দে। বিজয় জেপির কোনো কথার জবাব দেয় না। এরপর টেন্ডারের এগ্রিমেন্ট সাইন করার দিন ওরা সবাই কোর্টের সামনে ইনভেস্টর আদিত্য মিত্তালের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু আদিত্য মিত্তালের আসতে কিছুটা দেরি হয়ে যায়। এগ্রিমেন্ট সাইন করার জন্য আর মাত্র 10 মিনিট বাকি। ঠিক সেই সময় আদিত্য মিত্তাল পৌঁছায়। আদিত্য মিত্তালের গাড়ি আসতে দেখে মুকেশ ছুটে গিয়ে বলে, তাড়াতাড়ি চলুন, আমাদের হাতে একদমই সময় নেই। আপনি চেক সাইন করার পর বাকি প্রসেস শুরু করতে হবে। আদিত্য বলে, আরে শুধু তুমি আর আমি ভেতরে গিয়ে কি করব? বসকে তো আগে আসতে দাও। মুকেশ বলে, বস তো আপনি। আদিত্য বলে, আমি তোমার বস, কিন্তু আমার বস তো অন্য কেউ। এরপর গাড়ি থেকে আদিত্যর বস বেরিয়ে আসে। আদিত্যর এই বসই হচ্ছে বিজয়। আসলে বিজয় আর আদিত্য আগে থেকেই পরিচিত। বিজয় যে ফুড ম্যাপের অ্যাপ লঞ্চ করেছিল, ওই অ্যাপের ইনভেস্টর ছিল এই আদিত্য মিত্তাল। বিজয়ের অ্যাপে ইনভেস্ট করার পর আদিত্যর প্রচুর প্রফিট হয়েছে, আর তখন থেকেই আদিত্য বিজয়কে বস মেনে আসছে। জেপি আর মুকেশ যখন ইনভেস্টর খুঁজছিল, তখন বিজয় আদিত্যকে ফোন করে হেল্প চায়। আদিত্য কোনো প্রশ্ন না করে হেল্প করতে রাজি হয়। জেপি আর মুকেশ ভেবেছিল ইনভেস্টরকে ওরা খুঁজে বের করেছে। আসলে বিজয়ই আদিত্যকে ওদের কাছে পাঠিয়েছিল। আদিত্যকে বিজয়ের সাথে দেখার পর জেপি, মুকেশ, জয় আর অজয় সবাই পুরোপুরি নির্বাক হয়ে যায়। ওরা কখনো কল্পনাও করতে পারেনি বিজয় এইভাবে গেম খেলে এক মুহূর্তেই বাজি পাল্টে দেবে। বিজয় ওদের সামনে আদিত্যকে জিজ্ঞেস করে, তুমি যদি ওদের চেক সাইন করে না দাও তাহলে কি হবে? আদিত্য বলে, কি আর হবে, টেন্ডার নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। বলেই ওরা হাসতে শুরু করে। এরপর বিজয় জেপিকে বলে, কি বলেছিলে তুমি? প্রহারের পর প্রহার করতেই থাকবে। একটা কথা মনে রেখো, ভালোবাসা বা প্রহার আমাকে যেটাই দাও না কেন, আমি সেটা ডাবল করে ফেরত দেব। এরপর ওদের চোখের সামনে আদিত্য বিজয়ের চেকে সাইন করে দেয় এবং টেন্ডারটা বিজয় পেয়ে যায়। এরপর বিজয় মাইনিং এর কাজ শুরু করে দেয়। বিজয় সবকিছু নিজের মতো করে নতুনভাবে শুরু করে। সে মাইনের শ্রমিকদের সব রকম সুযোগ সুবিধা দেয়। মাইনের আশেপাশের গ্রামগুলোতে স্কুল, হসপিটাল এবং মার্কেট তৈরি করে দেয়। বিজয় শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যায়। সবকিছু ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন জয়ের মেয়ে রিয়া নিখোঁজ হয়। রাত 10টা পেরিয়ে যাওয়ার পরেও রিয়া বাসায় না ফেরায় আরতি সুধাকে ফোন করে ব্যাপারটা জানায়। রিয়াকে নিয়ে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। ওরা রিয়ার একজন বান্ধবীকে ডেকে রিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। রিয়ার বান্ধবী বলে, একটা ছেলের সাথে ওর দেখা করার কথা ছিল। ওরা প্রায়ই একটা কফি শপে দেখা করত। পুলিশ ওই কফি শপের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে দেখা যায় রিয়া একটা ছেলের সাথে একটা ক্যাবে উঠে কোথাও যাচ্ছে। পুলিশ ক্যাবটা ট্রেস করার চেষ্টা করে। ক্যাবটা যে এরিয়ায় ঢুকেছিল সেটা হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের এরিয়ায় ছিল। পুলিশ বুঝতে পারে রিয়া কোনো হিউম্যান ট্রাফিকিং গ্যাংয়ের চক্রে ফেসে গেছে। একজন কনস্টেবল বলে, এসব হয়তো অ্যান্থনি করেছে। ইন্সপেক্টর তাকে থামিয়ে দিয়ে বলে, কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া সঠিক নয়। কিন্তু বিজয় কনস্টেবলের কাছে অ্যান্থনির ডিটেলস জেনে নেয়। কনস্টেবল বলে, অ্যান্থনি ওই এরিয়ার গডফাদার। ড্রাগ ডিলিং, কিডন্যাপিং সবকিছু অ্যান্থনির আন্ডারেই হয়। কিন্তু অ্যান্থনি কোথায় আছে সেটা কেউ বলতে পারে না। অ্যান্থনির এরিয়ায় কেউ তার নামও উচ্চারণ করার সাহস পায় না। সবকিছু শোনার পর বিজয় অ্যান্থনির এরিয়ায় গিয়ে অ্যান্থনিকে খুঁজতে শুরু করে। অ্যান্থনির নাম শুনতেই অ্যান্থনির লোকেরা বিজয়ের দিকে তেড়ে আসে। বিজয় বলে, আজ বিকেলে এই এরিয়ায় একটা ক্যাব ঢুকেছে। ওই ক্যাবে যে মেয়েটা ছিল ওকে আমি নিতে এসেছি। একজন গুন্ডা বিজয়কে একটা ধাক্কা দিয়ে বলে, এসব কথা যদি অ্যান্থনি ভাই জানতে পারে তাহলে তোকে এখানেই পুঁতে ফেলবে। বিজয় বলে, সময় নষ্ট না করে অ্যান্থনিকে ডাক। ওই গুন্ডা বিজয়কে আরেকবার ধাক্কা মারতে যায়, কিন্তু বিজয় এবার ওর হাতটাই ভেঙে দেয়। এরপর সবগুলো গুন্ডাকে পেটাতে শুরু করে। ওদের মধ্যে একজন ভয়ে দৌড়াতে দৌড়াতে একটা রুমের ভেতর ঢুকে পড়ে। বিজয়ও তার পিছে পিছে যায় আর রুমের ভেতরে থাকা বাকি ক্রিমিনালগুলোকে মেরে নাজেহাল করে দেয়। এরপর ওদেরকে জিজ্ঞেস করে অ্যান্থনি কোথায় আছে। একজন মার খেয়ে কাতরাতে থাকা একটা লোককে দেখিয়ে বলে, ওটাই অ্যান্থনি। বিজয় তাচ্ছিল্য করে বলে, এইটা অ্যান্থনি, এর নামে সবাই এত ভয় পায়। এরপর বিজয় অ্যান্থনিকে বলে, তোর লোকেরা যে মেয়েটাকে তুলে এনেছে ওই মেয়েটা কোথায়? অ্যান্থনি বলে, একটা মেয়ের জন্য তুই এখানে চলে এসেছিস? এখানে যে একবার আসে সে আর কখনো ফেরত যেতে পারে না। ওই মেয়েকে তুই কোনোদিনও খুঁজে পাবি না। বিজয় বলে, তোর কথাও তো সবাই বলেছিল তোকে কোনোদিন খুঁজে পাবো না, কিন্তু তোকে তো খুঁজে বের করে ফেললাম। অ্যান্থনি বলে, তাহলে ওকেও খুঁজে বের কর। বিজয় বলে, আমি ওকে খুঁজবো না, ওকে তুই আমার কাছে নিয়ে আসবি। এরপর বিজয় অ্যান্থনিকে একটা ল্যাম্পপোস্টের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখে। নিজের প্রাণ বাঁচানোর জন্য অ্যান্থনি তার লোকদের ফোন করে মেয়েটাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলে। অ্যান্থনি বলার সাথে সাথে ওরা রিয়াকে ফিরিয়ে দিয়ে যায়। এরপর বিজয় রিয়াকে জয় আর আরতির কাছে নিয়ে যায়। বিজয় জয়কে বলে, বাচ্চারা যখন বাবা মায়ের কাছে ভালোবাসা পায় না তখন বাইরের মানুষের কাছে ভালোবাসা খুঁজতে শুরু করে, আর মানুষ সেই সুযোগটাই কাজে লাগায়। তোমার মেয়ে মাত্র 3 ঘন্টার জন্য তোমার কাছ থেকে দূরে ছিল, তাতেই তুমি পাগলের মতো হয়ে গেছো। আর যে বাবা মা তোমাকে লালন পালন করে এত বড় করেছে তাদের কথা একবারও ভেবে দেখেছো? আরতি বুঝতে পারে পরিবার ছাড়া জীবন কতটা অসহায়।
সন্তানকে সঠিকভাবে লালন পালন করার জন্য একটা সুন্দর সুস্থ পরিবার প্রয়োজন। তাই সে বিজয়ের সাথে বাড়ি ফিরে যায়। কিন্তু জয় প্রথমে ওদের সাথে যায় না। অল্প সময়ের মধ্যে সেও বুঝতে পারে সে তার বাবা মাকে কষ্ট দিয়ে কত বড় ভুল করে ফেলেছে। তাই পরের দিন সকালে জয়ও বাড়ি ফিরে যায়। জয়কে ফিরতে দেখে পরিবারের সবাই খুশি হয়। জয় সবার কাছে ক্ষমা চেয়ে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। অনেকদিন পর পরিবারে খুশি ফিরে আসে, কিন্তু এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। ওই রাতেই রাজেন্দ্র প্রচুর অসুস্থ হয়ে পড়ে। সবাই মিলে রাজেন্দ্রকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ডক্টর আনন্দ সবাইকে রাজেন্দ্রর অসুখের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। এরপর আনন্দ বলে, তোমরা সবাই হয়তো ভেবেছ বিজয় সম্পত্তির জন্য ফিরে এসেছে। আসলে বিজয় তার বাবার অসুখের কথা জানার পর ফিরে এসেছে। সে তার বাবার জীবনের শেষ দিনগুলোতে খুশির কিছু মুহূর্ত দেওয়ার জন্যই এসেছে। রাজেন্দ্রর অসুখের কথা শোনার পর সুধা জয়কে বলে, অজয়কে এখানে নিয়ে এসো, বাবার এই অবস্থার কথা ওকে জানাও। জয় বলে, আমি ওকে জানিয়েছি, ও আসবে না, এসবে ওর কিছুই যায় আসে না। এরপর আমরা অজয়কে দেখতে পাই। অজয় জেপির সাথে মিলে নতুন একটা বিজনেস শুরু করে। প্রেস কনফারেন্স করে ওরা এই নিউজটা মিডিয়াকে জানিয়ে দেয়। প্রেস কনফারেন্স চলাকালীন সময়ে বিজয় সেখানে গিয়ে অজয়কে বলে, বাবা হসপিটালে আর সে তোমাকে দেখতে চাচ্ছে, এক্ষুনি তুমি আমার সাথে চলো। অজয় বলে, আমি যাব না, আমি ভালোভাবেই জানি বাবা হসপিটালে, সে যে মারা যাবে এটাও জানি। বিজয় বলে, এখানে সিন ক্রিয়েট না করে বাসায় চলো, তুমি যা চাও সবকিছুই তোমাকে দেওয়া হবে, তবুও তুমি চলো। অজয় বলে, তুমি আমাকে সবকিছু দেওয়ার কে? আমার যা প্রয়োজন আমি তো তার নিয়েই ছাড়বো, তোর অপেক্ষায় থাকবো না। আর বাবাকে বলে দিস হসপিটালে যাওয়া তো দূরের কথা, বাবার মৃত্যুর পর তার চিতাতেও আগুন দিতে যাব না আমি। এসব জানার পর সুধা অনেক কষ্ট পায়। সুধা বিজয়কে বলে, কোনো বাবা মাই চায় না সন্তানরা তাদেরকে ঘৃণা করুক। তুই তোর বাবার জন্য তো অনেক কিছু করলি, এবার আমার জন্য একটা কাজ করে দে, যেভাবেই হোক অজয়কে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। এদিকে জেপি আর মুকেশ রাজেন্দ্রর ইনভেস্টর গৌতমকে বেশি প্রফিটের লোভ দেখিয়ে ওদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য বলে। গৌতম বলে, তোমাদের প্রপোজাল আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি আগেই রাজেন্দ্রর সাথে এগ্রিমেন্ট করে ফেলেছি, এখন এগ্রিমেন্ট ক্যান্সেল করলে আমাকে আইনি ঝামেলায় পড়তে হবে। তখন অজয় বলে, আমি এখনো ওই কোম্পানির ডিরেক্টর আছি, আর আমি চাইলেই যে কোনো সময় এগ্রিমেন্ট ক্যান্সেল করতে পারি। আমি এই মুহূর্তে এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিলাম। এবার গৌতম, জেপি আর অজয়ের নতুন কোম্পানিতে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়। ওই সময় সেখানে জয় আর বিজয় চলে আসে। জয় ইমোশনালি অজয়কে বোঝানোর চেষ্টা করে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। বিজয় হেসে বলে, এসব ইমোশনাল কথা শুনে পাথরও গলে যাবে, কিন্তু ওর মন গলবে না, কারণ ওর মন তো এটিএম মেশিন হয়ে গেছে যে শুধু টাকা চেনে, ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। এরপর বিজয় অজয়কে বলে, আমি যেহেতু কোম্পানির চেয়ারম্যান, তাই আমি ডিরেক্টরের পদ থেকে তোমাকে সরিয়ে দিলাম। তোমার যদি পরিবারকে প্রয়োজন না হয় তাহলে পরিবারেরও তোমাকে প্রয়োজন নেই। অজয়ের কাছে আর কোনো পাওয়ার নেই জানার পর গৌতম ডিল ক্যান্সেল করে চলে যায়। বিজয় বলে, তোমার গৌতম তো গেল, বেশি সময় লাগবে না, তোমার জেপিও তোমাকে লাথি মেরে বের করে দেবে। ওই সময় জেপি অজয়কে বলে, তোমার বাবার উপর প্রতিশোধ নিতে চাইলে তোমার পুরো শেয়ার আমার নামে লিখে দাও। এরপর দেখো কিভাবে ওদের মুখের হাসি বন্ধ হয়। বিজয় বলে, ছোটবেলায় একটা চকলেট চাইলে যে দিত না, সে কিনা শেয়ার লিখে দিবে, কখনোই দিবে না। এবার দেখা যায় সত্যি সত্যি অজয় জেপিকে শেয়ার লিখে দিতে মানা করে। এবার জেপি তার আসল রূপ দেখায়। জেপি বলে, হয় শেয়ার আমার নামে লিখে দাও, নয়তো আমার সব টাকা ফেরত দাও। এরপর অজয় জেপির কলার চেপে ধরে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ধোকা দিলে। জেপি বলে, যে নিজের বাবাকে ধোকা দেয় সে কিনা আমাকে ধোকাবাজ বলছে। এরপর জেপি তার লোকদের বলে, যতক্ষণ না অজয় তার শেয়ার আমার নামে লিখে দিচ্ছে ততক্ষণ ওকে মারতে থাকো। জেপির গুন্ডারা অজয়কে মারতে শুরু করে। তখন জয় এগিয়ে যায় অজয়কে বাঁচানোর জন্য। বিজয় জয়কে থামিয়ে বলে, তুমি ভুলে গেছো, ও বলেছিল আমাদের কাউকে ওর প্রয়োজন নেই, তাহলে তুমি কেন ওকে বাঁচাতে চাচ্ছ? জয় বলে, ও তো আমাদেরই ভাই। বিজয় বলে, ভাইয়ের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছ তাই না? যখন আমার উপর কন্টেইনার ফেলতে যাচ্ছিল তখন কোথায় ছিল এই ভালোবাসা? যাও সরো এখান থেকে, আমি তখনই ওকে বাঁচাবো যখন ও নিজে থেকে আমাকে ডাকবে। গুন্ডারা অজয়কে মারতেই থাকে। জেপি অজয়কে বলে, কেন এত মার খাচ্ছিস? তুই ওদের কাছে ফিরে যেতে পারবি না, তার থেকে ভালো সাইন করে দে। অজয় বলে, আমি এতক্ষণ মার খাচ্ছিলাম কারণ আমার প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছিলাম। আমার ভাইকে একবার আওয়াজ দিলে তোদের কি অবস্থা হবে তোরা কল্পনা করতে পারবি না। এরপর অজয় বিজয়কে ডাক দেয়। সাথে সাথে বিজয় তার স্টাইলে সবাইকে উড়াধুরা মারতে শুরু করে। এসব দেখে জেপি অনেক ভয় পেয়ে যায়। তখন বিজয় জেপিকে ডেকে বলে, ভয় পেও না, আমি তোমাকে মারবো না। খুব ইচ্ছে ছিল তোমাকে মারার, কিন্তু কি করব বলো, তুমি তো আমার বাবার বয়সী। তুমি সারা জীবন আমার বাবার সাথে কম্পিটিশন করে গেছো, কিন্তু দেখো আমার বাবার কাছে টাকা পয়সা পাওয়ার সম্মান সবকিছু থাকার পরেও শেষ বয়সে সে এখন শান্তির মৃত্যুর জন্য অপেক্ষা করছে। জীবনের শান্তি তাই সব থেকে ইম্পর্টেন্ট। তাই জয় পরাজয়ের এসব লড়াই বাদ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করো। এরপর জয় আর বিজয় অজয়কে নিয়ে বাড়ি ফিরে যায়। শেষ পর্যন্ত রাজেন্দ্রর হ্যাপি ফ্যামিলি কমপ্লিট হয়। জীবনের শেষ সময়ে রাজেন্দ্র তার পরিবারকে একসাথে হাসতে দেখে। রাজেন্দ্রর জন্মদিনের দিন ঝামেলা হওয়ার কারণে সুধার বিয়ের রীতি পালন করার ইচ্ছাটা অপূর্ণই থেকে যায়। তাই রাজেন্দ্র আবার আয়োজন করে সুধার ইচ্ছাটা পূরণ করে। জীবনের সব চাওয়া পাওয়া মিটিয়ে নেওয়ার পর
রাজেন্দ্র শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজেন্দ্রর 3 ছেলে একসাথে কাঁধ মিলিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে। সে সময় বিজয় মনে মনে বলে, আজ আমি বুঝতে পারছি পরিবার শুধু নামেই পরিপূর্ণ হয় না। পরিবারের মানুষগুলো যখন প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ায়, সবার ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও বিপদে পড়লে যখন সবাই এক হয়, তখনই পরিবার পরিপূর্ণ হয়। তিক্ততা তো সব সম্পর্কেই থাকে, কিন্তু সব তিক্ততাকে দূরে সরিয়ে একসাথে চলার নামই পরিবার। কোনো পরিবারই পারফেক্ট হয় না, কিন্তু তবুও আমরা পরিবারেরই সদস্য। চমৎকার এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের মুভিটি কমেন্ট করে জানাতে বলবেন না। আর গাইজ, আমরাও তো একটা পরিবারের মতোই। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগে। দেখা হচ্ছে পরবর্তী অসাধারণ একটি গল্পের এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।